কলকাতার পার্ক স্ট্রিট, যেখানে রাত নামলেই জেগে ওঠে এক অদ্ভুত রহস্য। এক ব্যবসায়ী রাতের অন্ধকারে হারিয়ে গেলেন। কেউ জানে না তিনি কোথায়। পুলিশ, মিডিয়া সবাই বিভ্রান্ত। কিন্তু সত্যিটা কি এত সহজে ধরা দেবে? গোয়েন্দা অভিজিৎ যখন রহস্যের জট খুলতে নামে, তখন তিনি বুঝতে পারেন এই অন্তর্ধান কোনো সাধারণ ঘটনা নয়। প্রতিটি পদক্ষেপে এক একটা নতুন রহস্য, এক একটা নতুন ছায়া। কিন্তু আসল অপরাধী তো সামনে ছিল এতদিন। তাহলে কেন কেউ টের পেল না? সত্যি জানতে হলে অপেক্ষা করুন। এই গল্প আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চমকে দেবে। সাবস্ক্রাইব করুন আর রহস্যের জগতে ডুবে যান। শুরু হতে চলেছে আজকের নিবেদন, অদৃশ্য মানুষ। কলকাতার ব্যস্ততম অঞ্চল পার্ক স্ট্রিট। রাত তখন 11টা বাজে। রাস্তার বাতিগুলো কুয়াশার চাদরে ঢাকা, চারপাশ নিস্তব্ধ। কিন্তু এই নীরবতার মধ্যেই আজ একটা রহস্য লুকিয়ে আছে। কলকাতার অন্যতম প্রভাবশালী বিজনেসম্যান অরিন্দম বসু হঠাৎ করে উধাও হয়ে গেছেন। থানার ফোনটা হঠাৎ বেজে উঠল। ডিটেকটিভ অভিজিৎ রায় ফোনটা তুললেন। উপাস থেকে একটা আতঙ্কিত গলা শোনা গেল। আমার স্বামী নিখোঁজ। ও অফিস থেকে বেরিয়েছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি এখনো। অভিজিৎ সংক্ষেপে বললেন, আপনি শান্ত হন, ঠিকানাটা আমাকে বলুন, আমি এই মুমেন্টেই আসছি। অভিজিৎ গিয়ে পৌঁছলেন বসু ম্যানশনে। বিশাল বাংলো বাড়ি, দামি গাড়ি সারি দিয়ে রাখা, কিন্তু আজ একটা অদ্ভুত নীরবতা। মালিনী বসু চোখ মুখ যেন ফ্যাকাশে করে দাঁড়িয়ে। ওনার গাড়িটা পাওয়া গেছে ওই পার্ক স্ট্রিটের মোড়ে, কিন্তু উনি নেই। অভিজিৎ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, গাড়ির দরজাটা লক ছিল? হ্যাঁ হ্যাঁ, চাবি ড্রাইভারের কাছে ছিল। অভিজিৎ বুঝলেন এটা কোনো সাধারণ অপহরণ নয়। পুলিশ পার্ক স্ট্রিটের মোড়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলো। ফুটেজ দেখে তো সবাই হতবাক। অরিন্দম বসু গাড়ি থেকে নেমে নিজেই এক অন্ধকার গলির দিকে চলে যান। কিন্তু কেন? কেউ কি তাকে ডাকছিল, নাকি কোনো ফাঁদে পা দিয়েছিলেন তিনি? গলি ছিল একদম নির্জন, কিন্তু বসু আর ফিরে আসেননি। অভিজিৎ এবার বসুর অফিসে গেলেন। সেখান থেকে জানা গেল তিনি গত কয়েক সপ্তাহ ধরে ভীষণ চাপে ছিলেন। অভিজিতের সন্দেহের তালিকাতে ছিলেন রাজীব সরকার, বিজনেস পার্টনার, যিনি কিছুদিন আগেই ঝগড়া করে কোম্পানি ছেড়েছিলেন। নিলয় দত্ত, একজন প্রতিদ্বন্দ্বী যার সাথে বসুর 50 কোটি টাকার মামলা চলছে। অফিসের পিয়ন গণেশ, যিনি বসুকে শেষবার অফিসে দেখেছিলেন, কিন্তু কিছু যেন তিনি লুকোচ্ছেন। মালিনী ম্যাডাম, আপনার স্বামীর কোনো শত্রু ছিল? মালিনী ফিসফিস করে বললেন, আমি 2 দিন পর এক অদ্ভুত খবর এলো। শহরের এক পুরনো পরিত্যক্ত বাড়ির মেঝেতে রক্তের দাগ পাওয়া গেছে। অভিজিৎ সঙ্গে সঙ্গে ছুটে গেলেন সেখানে। ঘরে ঢুকে তিনি যা দেখলেন তাতে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। রক্তের মাঝে পড়ে আছে একটা ফাটা হাত ঘড়ি। এটা অরিন্দম বসুরই, কিন্তু লাশ তো নেই। এমনকি ফরেন্সিক রিপোর্ট বলছে রক্ত 3 দিন আগেরই। তাহলে বসু কি 3 দিন আগেই খুন হয়েছিলেন, নাকি তিনি এখনো কোথাও জীবিত আছেন? কেসটা আরো জটিল হয়ে উঠল। অভিজিৎ আবার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেন। এবার তিনি এমন কিছু দেখলেন যা আগে তিনি হয়তো খেয়ালই করেননি।
যখন বসু গলির দিকে যাচ্ছেন তখন রাস্তার কোনায় একটা কালো ছাতা ধরা পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই ছাতাধারী মানুষটা একবারও নড়ল না তো। কেউ কি বসুর জন্য অপেক্ষা করছিল? অভিজিৎ এবার রাজীব সরকারকে জেরা করলেন। বসু কোথায়? রাজীব হাসলেন। আমি কি করে জানবো? উনি তো আমাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তার হাত যেন কাঁপছিল, যেন সে কিছু একটা লুকোচ্ছে। চারিদিকে সন্দেহের জাল ছড়িয়ে গেছে, কিন্তু অভিজিৎ বুঝতে পারলেন উনি সামনেই আছে। শুধু সে এত চালাক যে কেউ তাকে ধরতে পারছে না। তিনি বসুর মোবাইল লোকেশনটা ট্র্যাক করলেন। ফোনটি শেষবার নিলয় দত্তের অফিসের কাছাকাছি ছিল। এবার অভিজিৎ সরাসরি নিলয়ের অফিসে গেলেন। নিলয় একটু হাসলেন। ডিটেকটিভ সাহেব, আপনি কি মনে করেন আমি এই কেসের সাথে জড়িত? অভিজিৎ ঠান্ডা গলায় বললেন, আমি মনে করছি না, আমি জানি। নিলয় চুপ হয়ে গেলেন। তোমার ওই অফিসের নিচের একটা গোডাউনের আমি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। চলো দেখা যাক বসু সাহেব কোথায়। পুলিশ গোডাউন তল্লাশি করলো। কয়েক মিনিট পর একটা গোপন ঘর পাওয়া গেল। দরজা খুলতেই যা দেখা গেল তাতে সবাই স্তব্ধ। অরিন্দম বসু চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছেন, পুরোপুরি আধমরা। তিনি ফিসফিস করে বললেন, নিলয় আমাকে মারতে চেয়েছিল। নিলয় ওখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু পুলিশ তাকে পুরোপুরিভাবেই ধরে ফেলেছেন। নিলয় দত্ত যখন গ্রেফতার হলো তখন সে শুধু একটা কথাই বলে গেল, আমি একা ছিলাম না, তোমরা এখনো আসল মাস্টার মাইন্ডকে ধরতেই পারোনি। অভিজিৎ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে পড়ল এই কেসের প্রতিটি ধাপে কেউ না কেউ ভুল পথে চালিত করেছিল তাকে। নিলয় সত্যি কি শুধু একজন কাঠপুতলি ছিল? অভিজিৎ এবার পুরনো সমস্ত তথ্যকে বিশ্লেষণ করলেন। অরিন্দম বসুর বাড়ি পার্ক স্ট্রিটে পড়েছিল, কিন্তু তিনি স্বেচ্ছায় গলির ভেতরে গিয়েছিলেন। খুনের জায়গায় পড়েছিল তার ফাটা হাতগুলি, কিন্তু লাশ তো ছিল না ওখানে। নিলয়ের অফিসের নিচে ওকে বাধা অবস্থায় পাওয়া গেল, কিন্তু নিলয় কি সত্যিকারের মাস্টার মাইন্ড? তিনি এবার নতুনভাবে ভাবতে শুরু করলেন। ধরো কেউ হয়তো ভেবেছিল সবাই যেন নিলয়কেই খুনি ভাবে, তাহলে সে কে হতে পারে? অভিজিৎ এবার মালিনী বসুর সঙ্গে শেষবারের মতো দেখা করতে গেলেন। নিলয় ধরা পড়েছে, আপনি নিশ্চিন্ত হতে পারেন। মালিনী ধীরে ধীরে চা খাচ্ছিলেন। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং একটু অদ্ভুত প্রশান্তি আছে। ভালো হলো, তবে আপনার কিছু প্রমাণ ছিল? অভিজিৎ মুচকি হাসলেন। নিলয় বলেছে সে একা ছিল না, আর আমি জানি কে এই খেলার আসল চালক। মালিনী হালকা হেসে বললেন, তাহলে বলুন তো কে? আপনি? মালিনী এবার হাসলেন। তবে সেটা কিন্তু স্বাভাবিক হাসি নয়। সত্যি আপনি খুবই বুদ্ধিমান, কিন্তু একটু দেরি হয়ে গেল না? নিলয় ছিল শুধু একজন মাধ্যম, আসল পরিকল্পনা সবই আপনার, অভিজিৎ বুঝিয়েছিলেন। মালিনী বসু তার স্বামী অরিন্দম বসুকে ঘৃণা করতেন। তিনি চেয়েছিলেন সম্পত্তি নিজের নাম করতে, তাই স্বামীকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। তিনি জানতেন নিলয় বসুর শত্রু, তাই তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। পুরো সময় মালিনী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পুলিশকে ভুল পথে চালিত করেছিলেন। আপনি শুধু একটা ভুল করেছিলেন মালিনী দেবী, অভিজিৎ ধীর গলায় বললেন। আপনার চায়ের কাপের গায়ে নিলয় অফিসের সেই একই ধুলো। মালিনী মুখ ফ্যাকসা হয়ে গেল। তাহলে কি তিনি ধরা পড়ে গেলেন?
মালিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বাহ, তাহলে আপনি সবই বুঝে গেছেন। অভিজিৎ গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আর পুলিশ এখনই আসছে আপনাকে গ্রেফতার করতে। মালিনী তখনও শান্ত। আপনার কি মনে হয় আমি এত সহজে ধরা পড়ব? তিনি ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট্ট বোতল বের করলেন। বিষ! এই মুহূর্তে বোতলটা ঠোঁটে নিয়ে এলেন, কিন্তু অভিজিৎ বিদ্যুৎ গতিতে তার হাত ধরে ফেললেন। না, আপনাকে মরতে তো দেওয়া যাবে না। আপনি বেঁচে থাকবেন আর শাস্তিও পাবেন। অবশেষে মালিনী বসু গ্রেফতার হলেন। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছেন, তিনি শেষবারের মতন অভিজিৎকে বললেন, আপনি জিতলেন, কিন্তু আমি মরিনি। ছায়েরা কখনো পুরোপুরি মরে না ডিটেকটিভ, একদিন আবার দেখা হবে। অভিজিৎ জানতেন গল্প এখানেই শেষ নয়, কিন্তু আজকের জন্য তিনি শুধু চাঁদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কলকাতার অন্ধকার গলিগুলোতে হয়তো আরও অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু অভিজিৎ রায় আছে সেই রহস্য ফাঁস করার জন্য।